1993 কিন্তু অবিভক্ত মেদিনীপুরে আমি অধ্যক্ষ ছিলাম, অর্থাৎ লিডার অফ দি অপোজিশন জেলা পরিষদে। স্বাগত এনএসসি নিউজে আপনাদের। আজকে এক বিশেষ ব্যক্তিকে নিয়ে আমি একটু আলোচনা করব। তার কারণ হচ্ছে খুব কাছ থেকে আমি সেই ব্যক্তিকে চিনি, আজকে নয়, দীর্ঘদিন ধরে। সাংবাদিক হিসাবে তার সঙ্গে কাজ করতে গিয়ে তাকে যেমন আমি অনেক কাছ থেকে দেখেছি, ঠিক তার জীবনযাত্রা এবং তার লড়াই, সেই লড়াই তিনি কিভাবে করেছিলেন তার একটু সংক্ষেপে আলোচনা করব। কারণ ইদানিংকালে তার নিরাপত্তা কর্মী যে সমস্ত ছিল তাদের তুলে নেওয়ার ক্ষেত্রে তিনি একটু অভিমান করেছেন এবং কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে তিনি তার অভিমানের কথা প্রকাশ করেছেন। সেই বিশিষ্ট ব্যক্তি ডক্টর সৌমেন মহাপাত্র। তিনি রাজনীতিবিদ তো বটেই, তার সঙ্গে একজন ভালো মানুষ হিসাবে আমি তাকে জানি। তো সেই সৌমেন মহাপাত্র কয়েকদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথাগুলো বলেছে, আগে আমরা সেই কথাগুলো একটু শুনে নিই। তারপরে সৌমেন মহাপাত্র ঠিক কি ধরনের ব্যক্তি বা কি ধরনের মানুষ তিনি, তাকে নিয়ে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1993 কিন্তু অবিভক্ত মেদিনীপুরে আমি অধ্যক্ষ ছিলাম, অর্থাৎ লিডার অফ দি অপোজিশন জেলা পরিষদে। অতএব আমার রাজনৈতিক এই যে পদ, এটা শুরু 93 সাল থেকে। আপনি ভোটে না দাঁড়ানোর কথা জানিয়েছেন দলকে, রাজনীতি সন্ন্যাস নেওয়ার কথা ভাবছেন কি? ভোটে না দাঁড়ানোর কথা জানানো মানে আমি বলেছি আমার অক্ষমতা। এবার দল কি সিদ্ধান্ত নেবেন সে তো দলের ব্যাপার। মানে দল চাইলে দাঁড়াবেন? দল চাইলে সেটা পরে আমি দলের সঙ্গে কথা বলে নেব যে এই অক্ষমতার উপরে দাঁড় করিয়ে আপনারা কি চাইছেন, সেটা আমি দলের সঙ্গে আমি জানি না। আমার কথা ভাবছেন কি ভাবছেন না, দেখুন মজাটা কি জানেন, আমাদের যেমন গাজন হয় আর রমজান মাস চলছে, ধর্মপ্রাণ মুসলিমরা রোজা করেন। আপনি রোজা এলে কাউকে বাধা দিতে পারবেন যে তুমি রোজা পালন করো না? গাজন এলে যে ভগদা হয়, ঢাকের কাঠি পড়লেই পান আছে। তো যেহেতু জাতীয়তাবাদী রাজনীতি এতদিন করে এসছি এবং এখনো করছি, তখন তো একটা কিছু হলেই পাটা নাচবে। কিন্তু আমাকে ভাবতে হচ্ছে তোমার পা খোঁড়া, তুমি একটু সমঝে যাও। এতে দলকে আর দোষ দিয়ে লাভ নেই, দোষ আমার। তবে কষ্ট, তারপরে কি বলবো, যে একটা ভেতরের মধ্যে যে চাপা একটা দিক, সেটার উন্মেষ তো ঘটে, কিন্তু প্রকাশ সরাসরি করেছি বলে মনে হয় না। হয়তো আপনারা কেউ প্রশ্নযোগ করেছিলেন, তাতে আমি বলেছি হ্যাঁ আমি কর্মসূচিতে ডাক পাচ্ছি না। তবে 2025-এর 11ই ডিসেম্বর আমি বাথরুমে পড়ে গিয়ে আমার পা ভেঙে যায়। 16ই ডিসেম্বর অপারেশন হয়। অপারেশনের পরে আজও আপনারা দেখেছেন আমি ভালোভাবে হাঁটতে পারছি না, তবে চেষ্টা করছি, হাঁটছি। কিছু সামাজিক অনুষ্ঠান যারা ডেকেছেন তাদের সঙ্গেও আমি যাওয়ার চেষ্টা করেছি। তো এবার দল মনে করেনি, দলীয় কর্মসূচিতে ডাকেননি। যারা তার দায়িত্বে আছেন, যারা জেলা সভাপতি আছেন, জেলা কমিটিতে আছেন, কিংবা ব্লক, আমি যে বিধানসভায় দাঁড়িয়েছি সেখানে তো ব্লকের দায়িত্বে বিভিন্ন জন আছেন, টাউনের দায়িত্বে বিভিন্ন জন আছেন, তারা মনে করেননি। আর মনে করলেও হয়তো আমি পুরো শ্রম দিতে পারবো না, সেটা তাদের কাছে হয়তো সংগঠনের ক্ষতি হবে, এই কথা তারা ভেবে নিয়েছেন। দলকে আমি সমৃদ্ধ করতে পারবো না, এই কথা হয়তো হয়তো ভেবে নিয়েছেন, তাই তারা ডাকেননি। কিছুদিন আগে আপনি শুনছিলেন নিশ্চিত, আপনারা, শুভেন্দুবাবুর সঙ্গে তো সৌমেনবাবুর যোগ আছে। কেউ কেউ বলছিলেন কেন না, উনি গালাগাল দিয়ে তো শুভেন্দুবাবুকে করতে পারেন না, বক্তৃতা করেন না। এটা আমার স্বভাব বিরুদ্ধ।
আর কেউ কেউ বলছেন টেলিফোনিক ডিসকাশন আমরা ধরে রেখেছি। আমি তাদের দয়া করে বলেছিলাম, দেখুন আমার তো ছোট ফোন, তাও একটা মনে হয় সুজিত কিনে দিয়েছিল, আমার বড় ফোন নেই। একটা অংশ ছিল ভালো দিয়েছিল। তো যাই হোক, এই দুটি ফোন, সেই দুটি ফোন এখনো দেখাতে পারে। তো কখনো আমার সঙ্গে এই টেলিফোনে ডিসকাশন হয়েছেন, এখন তো সাইবারের যুগ, একটা দেখিয়ে দেবেন। তবে হ্যাঁ, আমার পক্ষে শুভেন্দুকে গালাগাল দেওয়া অসম্ভব, কারণ সেইভাবে বক্তৃতা আমি কখনো করিনি, মৃত্যুও করব না। এইটাই কি আপনার মাইনাস পয়েন্ট? হ্যাঁ, তাই বলছেন, এবং সেই নিয়ে বলছেন শুভেন্দুর সঙ্গে যোগাযোগ। আবার আমার তখন মনে হয়েছে, আপনারা সবাই এখানে যারা আছেন এদের মধ্যে 3 ভাগ জানেন। এখন তো জনগণ একটা কথা বলছেন যে বিজেপি আর তৃণমূলে গোটা। বিশ্বাস করেন? অন্তত আমি তো বিশ্বাস করব না। তো সেই রকম ভাবে শুভেন্দুর সঙ্গে আমার যোগাযোগ, সেটা নিয়ে যদি হয় তাহলে বলবো ঠিক ধরেছেন আপনারা। আমার মতো লোক যোগাযোগ করেন বলেই 2012 সালে 1 লক্ষ লোক জমায়েত করে ওই শুভেন্দুবাবু এক পরাক্রমশালী নেতা, তার বিরুদ্ধে লড়াইটা কিন্তু আমিই করেছিলাম, তখন অন্য কেউ আসেনি। আরও প্রমাণ দিতে হবে। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে শুভেন্দুর সঙ্গে দেখা হলেও এখনো যদিও আমার দেখা হয়নি, আমি নিশ্চিত তাকে নমস্কার করব, প্রতি নমস্কার করব। হয়নি, আমাদের তো অনেক উচ্চস্তরের নেতারা যারা পদে আছেন, কেউ বিজেপির নেতার জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন, কেউ আবার তৃণমূলের জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন। তাহলে এই সামাজিক ব্যাপারটা কি উঠে যাবে? সেটা দিয়ে রাজনৈতিক বিশ্লেষণ, আর সেই যদি বিশ্লেষণ হয়, আমি দায়ভার মেনে নিয়ে তৃণমূলের সাধারণ সৈনিক হয়ে থাকবার, যেটা বলছেন কংগ্রেসে যোগ দেওয়া, হ্যাঁ, সৌজন্যতা বোধে অনেকেই দেখা করতে এসছেন আমার সঙ্গে। কংগ্রেসের এখানকার জেলা সভাপতি, রাজ্যের সভাপতি। সৌমেন মহাপাত্র একজন অধ্যাপক, ডক্টরেট, শুধু তাই নয়, একজন ভালো মানুষ হিসাবে কমপক্ষে আমি তাকে জানি, এবং আমি কেন, অনেক মানুষই তাকে বলবে তার ভালো দিক কতগুলো রয়েছে। 2011 সালে তমলুক বিধানসভার বিধায়ক হিসাবে তিনি জিতেছিলেন, এবং আমরা জানি 2011 বামফ্রন্ট সরকারকে বিপুলভাবে হারিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে, এবং তারপরেই তিনি ক্যাবিনেট মিনিস্ট্রি পান। এবং আমরা জানি যে সম্ভবত নেতাজি ইন্ডোরে সরকারি যে বেশ কিছু কাজকাম নিয়ে বা কর্মকাণ্ড নিয়ে একটি রেজাল্ট ঘোষণা হয়েছিল, মুখ্যমন্ত্রী নিজে সেই ঘোষণা করেছিলেন, যার মধ্যে অন্যতম একজন সফল মন্ত্রী হিসাবে কিন্তু সৌমেন মহাপাত্রের নাম কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যে তার যে সমস্ত কর্মকাণ্ড বা তার মন্ত্রিত্ব দিয়ে তিনি কিভাবে কাজ করতে পেরেছেন, এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি একজন গুড বুকে মন্ত্রী ছিলেন। তো সেই সৌমেন মহাপাত্র বর্তমানে এই মুহূর্তে তমলুকের বিধায়ক রয়েছে, কিন্তু 2016 কথাটা চিন্তা করতে হবে। 2016-তে সৌমেন মহাপাত্র গত কয়েকদিন আগে যে সাংবাদিক সম্মেলন করেছে, তাতে একটা কথা বলেছি যে আমরা উনার ওয়াইফও বা উনার স্ত্রীও একই কথা বলেছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটূক্তি কথা বা অন্য ধরনের কথা তিনি বলতে পারেননি, হয়তো সেই জন্য অনেকের কাছে তিনি হয়তো চক্ষুশূল হতে পারে। কিন্তু আমার মনে হয়েছে সৌমেনবাবুর কোথাও একটা ভুল হচ্ছে, কেননা আপনাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগাধ বিশ্বাস করেছিলেন, অগাধ সুযোগ দিয়েছেন, এবং আপনি তার অনেক সফলতা দিয়েছেন, একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। আপনাকে 2016-র আগে আপনাকে চিন্তা করতে হবে, যখন আপনাকে তমলুক বিধানসভা থেকে সরিয়ে পিংলাতে করা হলো, সেই পিংলাতেও আপনি 2011 সালে যে বামফ্রন্টকে হারাতে পারা যায়নি ওই বিধায়ক এলাকায়, সেখানেও কিন্তু আপনি সেই বামফ্রন্টের 2016-তেও আপনি হারিয়ে আপনি কিন্তু বিধায়ক হয়েছিলেন, এবং সেটাও আপনার লড়াই সফলতা ছিল। এবং কতগুলো জিনিস
আপনার চলার পথে কিছু কিছু সম্ভবত আমার যেটা মনে হয়েছে, আমি আপনাকে যতটুকু চিনি, কোথাও না কোথাও আপনার ত্রুটি রয়েছে। এই ত্রুটি আপনার মতো ব্যক্তিত্বর কাছে আমার ত্রুটি ধরা উচিত হবে না, তবুও আমি বলবো যে আপনাকে যেহেতু আমি কাছ থেকে চিনি, জানি, সেই জন্যে আপনার একটু স্মরণ করিয়ে দেয় 2014, 15, 16, 14-15 বিশেষ করে এই তমলুকের আপনি বিধায়ক ছিলেন বটে, কিন্তু আপনার খেয়াল করে দেখা উচিত ছিল যে সেই সময় কারা আপনার বিরোধিতা করেছিল, কারা আপনাকে সুবর্ণ জয়ন্তী হল আপনার প্রোগ্রাম করতে দেয়নি, আপনার বিধায়ক অফিসের সামনে আপনি মণ্ডপ করে বা প্যান্ডেল করে আপনি প্রোগ্রাম করেছিলেন। আমি আপনার সাক্ষী সেই সময় ছিলাম, কেননা বহু সাংবাদিক আজ আপনার আগে পিছে যারা ঘুরে, সেই সময় সেই সমস্ত সাংবাদিকরা আপনার কাছে ছিল না। আমি আপনাকে অনেক কাভার করেছি জানি আমি, তো সেই জন্যই বলছি সেই সময় অনেক সাংবাদিক আপনার কাছে ভয় আসেনি। তখনও যে ব্যক্তির সঙ্গে আপনার লড়াই ছিল, সেই ব্যক্তিটা কিন্তু আজ আপনার দলে না থাকলেও এটা মানতে হবে যে আপনার সেই ব্যক্তির সঙ্গ যারা দিয়েছিল, পরবর্তীকালে কিন্তু আপনি তাদেরকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করেছেন। তো সেই ভুল আজকে আপনাকে অনেকটাই রাজনৈতিকভাবে একটু পিছনে ঠেলে দিয়েছে, কারণ আপনার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব দলে থাকা দরকার আছে। ভাবমূর্তি হিসাবে, মানুষ হিসাবে, আপনার যে সুবক্তা হিসাবে আপনার প্রয়োজন রয়েছে, কিন্তু আপনি কোথাও না কোথাও আপনার নিজের লোকগুলোকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন। যারা আপনাকে ভরসা করত, যারা আপনাকে বিশ্বাস করত, যারা আপনার কথায় একরকম অমৃত বাণী হিসাবে মেনে নিত, ভেবে দেখবেন। আমি যেটা বলতে চাইছি সব কথা খুলে বলা যাবে না, কারণ আমি আপনাকে অনেক কাছ থেকে জানিছি। তো সেই ব্যক্তিগুলো যারা 2014-15-তে আপনার বিরোধিতা করেছিল, আপনি কিন্তু 2021-এ যখন আপনি আবার পদ পেলেন, মনে আছে কিনা আমি জানি না, কেননা 2021-এ যখন নির্বাচনের দিন নির্বাচন হচ্ছে, আপনি আমাকে সম্ভবত বিকেলের দিকে একবারে শেষ বেলায় আপনি ফোন করেছিলেন এবং আমি আপনার সঙ্গে কথা বলেছিলাম। আপনি শুধু একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে রেজাল্ট কি হতে পারে। তো আমি আপনাকে ছোট্ট একটা কথা বলেছিলাম যে আপনি 1 ভোটে হলেও জিতবেন। তো সেই জেতাটা হয়তো মার্জিন ভীষণ কম ছিল, আপনি 750-800 ভোটের মধ্যে সীমাবদ্ধ থেকেছেন জেতার, কিন্তু আপনার জয় হয়েছে। আপনি যাদেরকে বিশ্বাস করেছেন, যাদেরকে কাছে ভেবেছিলেন, তারা কিন্তু 2014-15-এ আপনার বিরোধিতা করেছিল, তাদের উপরে আপনি ভরসা করেছেন। এটাই আপনার জীবনের বড় ভুল। আপনি যদি 2014-15টাকে মনে রেখে, যখন আপনাকে তমলুক থেকে পিংলাতে চলে যেতে হলো 2016-তে, 2021-এ আবার আপনাকে কাম ব্যাক করা হলো তমলুকে। 2016-তে অবশ্যই তৃণমূল কংগ্রেস এই সিটটা হারাতে হয়েছিল। বাম তারা বলেছেন নিশ্চয়ই যাহার হটে তাহা তো কতক বটেই, তাহা তো কতক বটেই। কারণ আমাকে তো আমি একটা কথা বলতে চাই, আমরা আমাদের পেটে অল্প বিস্তর শিক্ষা আছে, হয়তো বিরাট ডিগ্রি নেই আমাদের, কিন্তু কাউকে ডাইরেক্ট আমরা ইস্যু ভিত্তিক আমরা কথা বলবো, মানে যারা বিপরীত মানে বিরোধী দল আছেন, কিন্তু কখনো আমরা ডাইরেক্ট কাউকে ব্যক্তিগত আক্রমণ, নোংরা কথা দিয়ে এগুলো আমরা কিন্তু করতে চাই না। তো সেটা দেখেছি, আমার মনে হয়েছে যে এটা করতে পারিনি বলেই বোধহয় আমরা ব্যাকফুটে যাচ্ছি। কিন্তু যে কথাটা আমার একদম মনে হচ্ছে, আজকে আমাদের দলেরই অনেকে আছেন যারা শুভেন্দুবাবুর ব্যাংক, কন্টাই কোঅপারেটিভ, ডাইরেক্ট ব্যাংক, তারা চাকরি করছেন, তারা বিভিন্ন পদ হোল্ড করে বসে আছেন। আমাদের পৌরসভার বোর্ড যাওয়ার পরও 4 বছর বসে আছে। তাদের পরিবারের মানুষদের কিন্তু পদোন্নতি ঘটছে। কেন? সেখানে তো দিদি কোয়ারি করছেন না, সেখানে তো এইসব কথা উঠছে না। এগুলো তো হচ্ছে ব্যক্তিগত কথা।
সোমেনবাবুর বক্তব্য এবং ওনার ওয়াইফ ম্যাডামের বক্তব্য শুনলাম, তাতে করে মনে হলো যে কোথাও একটা অন্তর থেকে একটা ক্ষোভ অভিমান রয়েছে। তো অবশ্যই সোমেনবাবু একজন সিনিয়র লিডার, তৃণমূল কংগ্রেসের অনেক লড়াইয়ের সাক্ষী তিনি। তো সেই সোমেনবাবুর উচিত হবে তার নেতৃত্বের সঙ্গে কথা বলা, কেন তার নিরাপত্তার যে বলয় ছিল, নিরাপত্তার কর্মীদের এত কমিয়ে দেওয়া হলো বা তুলে নেওয়া হলো। একটা ক্যাবিনেট মিনিস্টার ছিলেন দীর্ঘদিনের, শুধু তাই নয়, একজন সফল মন্ত্রী হিসাবে কিন্তু মুখ্যমন্ত্রীর গুড বুকে ছিলেন সোমেন মহাপাত্র। পরবর্তীকালে যে কোনো কারণে হোক তার দলীয়ভাবে পথ চলাতে কোথাও না কোথাও হয়তো তার যে দল, রাজনৈতিক যে নেতৃত্ব রয়েছে তৃণমূল কংগ্রেসে, তারা হয়তো কোনো ভালোভাবে নেয়নি, এটাও হতে পারে, যার ফলে হয়তো আস্তে আস্তে তার নিরাপত্তার বলয় কমিয়ে দেওয়া হয়েছে। এটা এক প্রকার কিছুটা হলেও একজন ক্যাবিনেট মিনিস্টার যেহেতু দীর্ঘদিনের ছিলেন এবং তার একটা নিরাপত্তা রক্ষী থাকার যে অভ্যস্ত যে তিনি হয়ে যান, সেখান থেকে তাকে হুট করে সরিয়ে দেওয়াটা যে কোনো কারণেই ঠিক হবে না। কারণ আস্তে আস্তে তাকে কমানো উচিত ছিল। তাকে, তিনি যেটা বলছেন যে তাকে জানানো হয়নি, আচমকাই কমিয়ে দেওয়া হয়েছে বা তুলে নেওয়া হয়েছে, তো সেটা রাজনৈতিক তার যে নেতৃত্ব রয়েছে তারা মনে করলে আবার তাকে তার সেই সম্মান ফিরিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সোমেনবাবু একজন এমন একজন ব্যক্তিত্ব, তার ভাবমূর্তি যথেষ্ট ভালো রয়েছে একজন মানুষ হিসাবে। ছোট ছোট ত্রুটি তার রয়েছে, একবারে অস্বীকার করবো না, যেটা ত্রুটি হচ্ছে তিনি চট করে অনেককে বিশ্বাস করে ফেলেন, এবং সেই বিশ্বাসটা অনেক সময় কি হয় তার কাল হয়ে দাঁড়িয়েছে বলে আমি যেহেতু সোমেনবাবুকে দীর্ঘদিন নিউজ কাভারেজ করেছি ওনাকে, এবং এমন সময় করেছি যখন একটা সময় ছিল যখন অন্যান্য আমার জেলার সংবাদ মাধ্যমরা তার সামনে যেতে পারতো না বা যেতেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এইটুকু বলবো, তার একজন আমার বিধানসভা, এটা আমি তমলুক বিধানসভার নাগরিক, একজন নাগরিক হিসাবেও বলতে পারি, একজন সাংবাদিক হিসাবে বলতে পারি, একজন ছোট ভাই হিসাবেও বলতে পারি, যে আপনার যে ভাবমূর্তি ভালো রয়েছে সেই ভাবমূর্তিটাকে আপনি আপনার বজায় রাখুন। যারা 2014-15 আপনার বিরোধিতা করেছিল এবং আপনাকে 2016-তে চলে যেতে হয়েছিল পিংলাতে, 2021-এ আপনি আবার ফিরে আসলেও যারা 2014-15-তে আপনার বিরোধিতা করেছিল, এমন যে মুখগুলো আমরা জানি, তারা কিন্তু পরবর্তীকালে আপনার 2021-এ আপনি যখন আবার মন্ত্রী হলেন, আবার জেলা সভাপতি হয়েছেন, আমরা বিশেষ করে আমি তো গিয়ে দেখেছি যে যারা একসময় আপনার বিরোধিতা করেছিল তারাই এখন আপনার প্রথম সারিতে এসে বসে রয়েছে সামনের বেঞ্চে। তো এইগুলো আপনার ভাবা উচিত ছিল। হয়তো আপনি ভেবেছিলেন দলের কর্মী, ভুল হতেই পারে, শুধরে যেতে পারে, কিন্তু না, তারা কিন্তু অনেক সময় আপনাকে ব্যবহার করেছে, আপনার পদটাকে ব্যবহার করেছে, আপনার নামটাকে ব্যবহার করেছে, কিন্তু ক্ষতি আপনার করেছে। নাহলে আজকে যে কোনো কারণে হোক আপনি আজকে অভিমান করছেন যে আপনাকে কোনো প্রোগ্রামে দল খুঁজছে না, ডাকছে না, এটা মানে কোথাও না কোথাও থেকে আপনার প্রতি একটা ভুল বার্তা গেছে। সেই বার্তার প্রতিফলন হিসাবে কিন্তু এটা আপনার মনে হচ্ছে, কিন্তু আপনি সেই জায়গাটা আবার ফিরে পেতে পারেন, ফিরে পাওয়ার রাস্তা রয়েছে। কোথাও সংবাদ মাধ্যম বা কোথাও সোশ্যাল সাইট, কোথাও মুখ খুলে নয়, আপনি একজন দলীয় সিনিয়র নেতৃত্ব, আপনি দু চারটে কথা সংবাদ মাধ্যমকে বলবেন, তারা তাদের মতো করে কাটা ছেঁড়া করে পরিবেশন করবে, হিতে বিপরীত হবে, তাতে করে ক্ষতি আপনার হয়ে যাবে। আপনার ভালো হোক, আপনার আগের মতো করে আপনি রাজনৈতিক যে কর্মকাণ্ডে যুক্ত হয়ে যান, এই আশা করব। এবং এনএসসি নিউজে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এনএসসি নিউজ।